কোনো নতুন কারখানার উদ্বোধন নেই, কোনো নতুন স্কুল নেই। মানে একটা নৈরাজ্য যাকে বলে সেটা হচ্ছে আমডাঙ্গা। আজকে সেই আমডাঙ্গা বোমাডাঙ্গা নামে খ্যাত হয়েছে। সমস্ত চিন্তাভাবনা তৃণমূল কংগ্রেসের নেই। সেখানে লুট, সন্ত্রাস, নৈরাজ্য, সিন্ডিকেট, মারামারি, কাটাকাটি, বোমাবাজি সবটাই দখলের রাজনীতি। তাকে 1 বছর ধরে পরীক্ষা দিতে হয়েছে। 2026 বিধানসভা ভোট এবং এই বিধানসভা ভোটেই কিন্তু নিয়ে রাজ্য রাজনীতি সরগরম একদম তুঙ্গে। এই সমস্ত বিষয় নিয়ে কেউ বলছে পরিবর্তন চাই, কেউ বলছে আবার আমরা দিদিকেই চাই, এমন একটা পরিস্থিতি। এবং তার মধ্যে উল্লেখযোগ্য আমডাঙ্গা বিধানসভা। এই আমডাঙ্গা বিধানসভা কিন্তু আমরা দেখেছি একাধিকবার রণক্ষেত্র পরিণত হতে, রণক্ষেত্রে এই বিধানসভা ভোটকে কেন্দ্র করে আরো একবার সেই আমডাঙ্গা বিধানসভা ভোট চলে এসেছে এবং সেখানে কিন্তু মানুষ পরিবর্তন দেখছে। কারণ রফিকুর রহমান এর আগের বিধায়ক, তিনি কিন্তু টিকিট পাননি, তার জায়গায় তৃণমূল থেকে কাশিম সিদ্দিকী টিকিট পেয়েছেন। এবং অপরদিকে আমার পাশে আছে আইএসএফ প্রার্থী বিশ্বজিৎ মাইতি। বিশ্বজিৎ দা, আমাদের চ্যানেলে স্বাগত আপনাকে। এই চ্যানেলের সমস্ত দর্শক এবং ফলোয়ার্সকে আমার পক্ষ থেকে নমস্কার এবং অনেক অনেক ভালোবাসা, এবং চ্যানেল আরও বড় হোক, আমার আন্তরিক শুভেচ্ছা রইল। বিধানসভা ভোট এবং আমডাঙ্গা বিধানসভা যে কোনো ভোট নিয়ে একটা রণক্ষেত্র পরিস্থিতি কিন্তু প্রত্যেকবার আমরা লক্ষ্য করি বা চোখে পড়ে। এইবার আপনি ক্যান্ডিডেট প্রার্থী আইএসএফের তরফ থেকে কি দেখছেন? দেখুন, আমডাঙ্গা 2011 সালের পরে যে পরিবর্তন, সেই পরিবর্তন মমতা বন্দ্যোপাধ্যায় আমডাঙ্গার মানুষকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই প্রতিশ্রুতি উনি রাখতে পারেননি। আমডাঙ্গার মানুষকে উদাহরণ হিসাবে আমডাঙ্গার বেকার যুব সমাজকে তাদের বিপদগামী করে তুলেছে এই সরকার। তাদের হাতে বোমাগুলি, পিস্তল তুলে দিয়েছে এবং আমডাঙ্গার শান্তি বিঘ্নিত করেছে, আমডাঙ্গার শৃঙ্খলা বিঘ্নিত করেছে। আমডাঙ্গায় সাধারণ মানুষের সকালবেলা বোমের আওয়াজে ঘুম ভাঙে, আর রাত্রিবেলা যখন ঘুমাতে যায় তখন বোমের আওয়াজে ঘুমাতে যায়। আমাদের প্রথম কাজ হচ্ছে গণতান্ত্রিক অধিকারকে ফেরত নিয়ে আসা, আমডাঙ্গার মানুষকে শান্তি ফিরিয়ে আনা। আমডাঙ্গার যুব সমাজ, ছাত্র সমাজ, এই তৃণমূল সরকার যেভাবে তাদের বিপদে পরিচালিত করেছে, কোনো কারখানা নেই, কোনো নতুন কারখানার উদ্বোধন নেই, কোনো নতুন স্কুল নেই। মানে একটা নৈরাজ্য যাকে বলে সেটা হচ্ছে আমডাঙ্গা। একটা সময় আমডাঙ্গায় 29 বছরের বিধায়ক হাসিম আব্দুল হালিম বিশ্ব দরবারে আমডাঙ্গাকে প্রতিষ্ঠিত করেছিল। আজকে সেই আমডাঙ্গা বোমাডাঙ্গা নামে খ্যাত হয়েছে। অতএব এই এই বোমাডাঙ্গা থেকে আমডাঙ্গাকে মুক্ত করতে হবে, সন্ত্রাস কবলিত আমডাঙ্গাকে মুক্ত করতে হবে, সিন্ডিকেট, তোলাবাজ এই আমডাঙ্গাকে মুক্ত করতে হবে। আমডাঙ্গার শিক্ষার আলো জ্বালানোর জন্য আজকে প্রত্যেকটা ঘরে ঘরে 5 টাকার কলম পৌঁছে দিতে হবে, যাতে শিক্ষার আলো যদি আমি দিতে পারি, শিক্ষা যদি দিতে পারি, তাহলে এই নৈরাজ্য থেকে মানুষ মুখ ফিরিয়ে নেবে এবং এই বেকার ছেলে মেয়েদের, আমার ভাইদের হাতে বোমাগুলি, পিস্তল তুলে দিতে পারবে না। এই লড়াইয়ে ব্রতী হয়েছি। প্রতিনিয়ত সন্ত্রাস করছে, যেখানেই সন্ত্রাস হচ্ছে আমি সেখানেই পৌঁছে যাচ্ছি। গতকাল কুমারদুনিতে তৃণমূলের এই যে হারমাত বাহিনী, তারা যখন পায়ের তলার মাটি হারিয়েছে, তখন আমাদের বামফ্রন্টের সিপিআইএম এর কর্মী আমাদের শামীম দা ঠিক 11 সালের পর যেভাবে তার উপর আক্রমণ নামিয়ে এনেছে তৃণমূলের হারমাত বাহিনী, গতকালকেও একটা পারিবারিক সমস্যাকে কেন্দ্র করে যখন তার সামাজিক ভাবে তিনি বোঝাতে গিয়েছিলেন যে এরকম গন্ডগোল করা উচিত নয়, তখন এই সুযোগে তৃণমূলের হারমাত বাহিনী চপার, শাবল এবং আগ্নেয়াস্ত্র নিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ে। এইরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে আমডাঙ্গায়। কিন্তু আমরা বলছি 2021 সাল আর 2026 সাল, ওখানে আইএসএফ এর কর্মীরা, আমাদের হাতে তো বোমা নেই, পিস্তল নেই, কোনো লাঠিসোঁটাও নেই, কিন্তু আমরা বলেছি আমার কর্মীরা বুক চিতিয়ে লড়াই করবে, মাথায় কাফন বেঁধে আর কোমরে গামছা বেঁধে খালি পায়ে খেলা হবে। আপনি বললেন 2011-র পর আমডাঙ্গায় পরিবর্তন হয়েছে এবং বিভিন্ন ভাবে আমডাঙ্গাকে অশান্ত করা হয়েছে। সেই কথা বা সেই দিকটা নজর রেখেই কি এই যে রফিকুর রহমান, তাকে পরিবর্তন করে দিয়ে নওশাদ সিদ্দিকীর ভাই কাশিম সিদ্দিকীকে সেখানে তৃণমূল থেকে টিকিট দেওয়া হলো? দেখুন, আমি কাউকে ব্যক্তি আক্রমণ করতে চাই না, এবং যিনি প্রার্থী হয়েছেন তাকেও আমি ব্যক্তিগত আক্রমণ করতে চাই না। আমি রফিকুর বাবু আমার পিতৃতুল্য মানুষ, তার প্রতি আমি শ্রদ্ধা রেখেই বলছি। তিনি 15 বছরে তিনি সেখানকার এমএলএ, কিন্তু আমার মনে হয়েছে এবং একটা ওনাদের কর্মী সভায় আমার কাছে খবর এলো উনি আক্রান্ত হয়েছেন। আমি কিন্তু তার কাছে ছুটে গেছি, কারণ আমি সামাজিক দায়বদ্ধতা নিয়ে এবং তার প্রতি সৌজন্য বিনিময় করতে গেছি তার কোনো শরীরে আঘাত লেগেছে কিনা। দেখুন, রাজনৈতিক মতবিরোধ থাকে, তিনি তৃণমূল কংগ্রেস করেন, আমি আইএসএফ করি, রাজনৈতিক মতবিরোধ থাকবে। সেটা আইডিওলজির লড়াই হোক, সেটা নীতি আদর্শের লড়াই হোক,
কিন্তু যখন এই বোমাগুলি পিস্তল যখন শারীরিকভাবে তাকে হেনস্থা করা হচ্ছে, আমি এর বিপক্ষে। আমি চাই আমডাঙ্গায় যে যে রাজনৈতিক দলই করুন না কেন, আমডাঙ্গায় শান্তি প্রতিষ্ঠা হোক। এবং কি কি ইস্যু নিয়ে এবার লড়ছেন বা মাঠে নামছেন? প্রথম কথাই হচ্ছে আমডাঙ্গাকে বোমা মুক্ত করতে হবে, সিন্ডিকেট তোলাবাজ মুক্ত করতে হবে। আমডাঙ্গায় চাষের জমি, সেখানে মাটি বিক্রি করে দেওয়ার যে চক্র চলছে, সেই চক্রটাকে ভাঙতে হবে। এবং আমডাঙ্গা একটা, এই পশ্চিম বাংলার 294টা বিধানসভার মধ্যে একটা আলাদা বিধানসভা। কারণ এখানে পেঁয়াজ চাষ হয়, গাজর চাষ হয়। এই আমডাঙ্গাতে আপনার মৃৎশিল্পের জন্য বিখ্যাত, এই আমডাঙ্গা কাঁসারি শিল্পের জন্য বিখ্যাত, এই আমডাঙ্গা জুতো শিল্পের জন্য বিখ্যাত, এই আমডাঙ্গা পাট শিল্পের জন্য বিখ্যাত, এই আমডাঙ্গা জরি শিল্পের জন্য বিখ্যাত। তো স্বাভাবিকভাবেই একটা বহুমুখী কর্মসংস্থানের পরিকল্পনা করা যেতেই পারে আমডাঙ্গায়। সর্বোপরি পর্যটন কেন্দ্র, একদিকে বর্তি বিল, একদিকে আমার মরিচার বিল, একদিকে আমার করুণাময়ী মন্দির, একদিকে আধাটাতে রাজবল্লভ মন্দির। তো স্বাভাবিকভাবে এগুলোকে যদি পর্যটন কেন্দ্র গড়ে তোলা যায়, তাহলে স্বাভাবিকভাবে আমার একটা প্রশ্ন, যে কালীঘাটের মন্দির আমি শ্রদ্ধা রেখেই বলছি, এবং দক্ষিণেশ্বরের মন্দির মাননীয় মুখ্যমন্ত্রী সেখানে কোটি কোটি টাকা ইনভেস্টমেন্ট করেছেন, সেখানে স্ক্যালেটার বসিয়েছেন। আমি বলতে চেয়েছি, আমার করুণাময়ী মা কি অপরাধ করলো? সেখানে তো বেকার যুবকদের অনেক কর্মসংস্থান করা যেত, অডিটোরিয়াম করা যেত, পর্যটন শিল্পের জন্য মিউজিয়াম করা যেতে পারতো, পার্ক তৈরি করা যেতে পারতো। কিন্তু সেখানে এই সরকার কোনোভাবেই নজর দেয়নি। স্বাভাবিকভাবে বেকার যুবকের কর্মসংস্থানের জন্য সেখানে আমি অডিটোরিয়াম করতে পারতাম, সেখানে স্টল করতে পারতাম, স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা সেখানে তাদের তৈরি জিনিস বিক্রি করতে পারতো। ঠিক অপরদিকে দত্তপুকুরের দীঘা দাসপাড়া, ছোট দীঘা বড় দীঘা জুতো শিল্পের জন্য বিখ্যাত, সেখানে একটা চর্মনগরীর হাব করা যেতেই পারতো। আপনার চালতাবেড়িয়া মৃৎশিল্পালয়, মৃৎশিল্পের জন্য সেখানে মৃৎশিল্পের হাব তৈরি করা যেত, যে মৃৎশিল্প সেখানকার মানুষের কর্মদক্ষতা সারা বিশ্বে বিখ্যাত। কাঁসারিপাড়া, সেই কাঁসারি শিল্পকে, এখন কাঁসারি শিল্প বিলুপ্তের পথে, সেখানে সংকট তৈরি হয়েছে। রাজ্য সরকার সেখানে যদি দাঁড়িয়ে এই খেলা মেলা পুজো এই সমস্ত না করে যদি এই শিল্পগুলোকে যদি বাঁচানো যায়, তাহলে ওখানে হাজার হাজার কর্মসংস্থান তৈরি হবে। লিলি বিস্কুটের মতো ফ্যাক্টরি, সেই লিলি বিস্কুটের মতো ফ্যাক্টরিকে তৃণমূল সরকার সেখানে প্রমোটিং করার চেষ্টা করছে। আমরা আমাদের গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে সেটা রোখার চেষ্টা করছি। লিলি বিস্কুটের কারখানা যদি জরি শিল্পের বা বস্ত্র শিল্পের হাব হয়, আমার আমডাঙ্গার অল্প শিক্ষিত বেকার ছেলেরা সেখানে কাজ পাবে, আমার মায়েরা কাজ পাবে। এই সমস্ত চিন্তা ভাবনা তৃণমূল কংগ্রেসের নেই। সেখানে লুট, সন্ত্রাস, নৈরাজ্য, সিন্ডিকেট, মারামারি, কাটাকাটি, বোমাবাজি, সবটাই দখলের রাজনীতি। এই দখলদারি মুক্ত করার জন্য আমার দলের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী, বামপন্থীরা আমরা জোট বেঁধেছি। এই দখলদারি এবারে আমরা নির্মূল করে ওখানে মানুষকে শান্তিতে বসবাস করার সুযোগ করে দেব। আচ্ছা, এই মন্দিরের কথা আপনার মুখ থেকেও বেরোচ্ছে, আপনার কণ্ঠস্বর থেকে মন্দিরের কথা বেরোচ্ছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে দুর্গাঙ্গন, মহাকাল মন্দির এই সমস্ত কিছু করেছেন, সেই জায়গাতে ট্যুরিজম ওখানেও বাড়ছে, জগন্নাথ মন্দির ট্যুরিজম ওখানেও বাড়ছে। সেই সময় কিন্তু বেশ কিছু রাজনৈতিক দল থেকে শুরু করে এমনকি আপনাদের দল থেকেও সেখানে বলা হয়েছে যে এই মন্দির মসজিদ এই সমস্ত রাজনীতি চলছে। তা আপনিও সেই মন্দিরের কথা বললেন, ট্রেন্ড ফলো করছেন? দেখুন, আমি আপনাকে একটা কথা বলি, মমতা বন্দ্যোপাধ্যায় আমার পুরীর জগন্নাথ ধামের মন্দির তিনি পশ্চিম বাংলার দীঘাতে তৈরি করছেন কার ট্যাক্সের টাকায়? এই রাজ্যের সংখ্যালঘু, আদিবাসী, দলিত, খেটে খাওয়া শ্রমজীবী মানুষের ট্যাক্সের টাকায়। এখানে দুর্গা মন্দির তৈরি হচ্ছে আমার রাজারহাটে, সেখানে একটা স্বপ্ন নগরী, বেকার যুবকের কর্মসংস্থান নগরী। সেখানে আমরা চেয়েছিলাম একটা উইপ্রোর মতো হাব হোক, একটা আপনার আরো যে সমস্ত কম্পিউটার কোম্পানিগুলো আছে সেখানে কম্পিউটার হাব হোক আমরা চেয়েছি, ওয়েবেলের মতো, উইপ্রোর মতো আমরা কম্পিউটার হাব চেয়ে বেকার শিক্ষিত যুবকরা সেখানে কাজ পাবে। সেই সংরক্ষিত জায়গায় তিনি সেখানে দুর্গা মন্দির করছে কার ট্যাক্সের টাকায়, নতুন করে তৈরি করছেন আমার জনগণের ট্যাক্সের টাকায়। আপনি শিলিগুড়িতে চলে যান, শিলিগুড়ি একটা পর্যটন শিল্পের জন্য বিখ্যাত। শিলিগুড়ি, সেখানে নতুন নতুন আনারস থেকে শুরু করে, কলা থেকে শুরু করে, লিচু থেকে শুরু করে, আম থেকে শুরু করে সেখানে আপনার কৃষিভিত্তিক শিল্প তৈরি করা যেত। সেখানে আপনি দেখুন, আপনার শিবের মন্দির তৈরি করেছে। এ রাজ্যের যারা ধর্মপ্রাণ মানুষ, হিন্দু মুসলমান, একটা রাজ্যের প্রধান মুখ্যমন্ত্রী তিনি ট্যাক্সের টাকা দিয়ে মন্দির মসজিদ তৈরি করবেন? এটা কখনো হতে পারে? আমরা এই বাংলার মানুষ তো পরিবর্তন চেয়েছিল, 34 বছরে বামফ্রন্ট সরকারকে পরিবর্তন করে মমতা বন্দ্যোপাধ্যায় কারখানার ফিতে কাটবেন, বিশ্ববিদ্যালয়ের ফিতে কাটবেন,
আপনার কলেজের ফিতে কাটবেন, হাসপাতালের ফিতে কাটবেন, কিন্তু উনি ওখানে মন্দিরের ফিতে কাটছেন। আরে মন্দির তৈরি করবে তো ধর্মগুরুরা। আর আপনি যদি বলে থাকেন আমি যে মন্দিরের কথা, করুণাময়ী মন্দিরের কথা বলছি, আজকে 400 বছরের ঐতিহ্য করুণাময়ী মন্দির, সেই মন্দির আশেপাশের আমার সংখ্যালঘু ভাইরা আজও পর্যন্ত রক্ষা করে চলেছে। সেই সম্প্রীতিকে তৃণমূল বিজেপির বাইনারি পলিটিক্সে নষ্ট করতে চাইছে। ওখানে আপনার 25শে ডিসেম্বর থেকে মেলা শুরু হয়, 9ই পৌষ থেকে মেলা শুরু হয়, অথচ অস্থায়ী মেলা। সেখানে দক্ষিণেশ্বরের মন্দির, কালীঘাটের মন্দিরের মতো যদি ওখানে আমরা ছোট ছোট দোকান তৈরি করে দিতে পারতাম, তাহলে ওখানে কর্মসংস্থান তৈরি হতো। আমি বলতে চাইছি কর্মসংস্থান তৈরি করতে হবে। আমি নতুন করে মন্দির তৈরির কথা বলছি না, আমি নতুন করে কোনো মসজিদ তৈরি করার কথা বলছি না। যেটা আছে সেটাকে সংরক্ষণ করতে হবে, সেখানে কর্মসংস্থানমুখী প্রকল্প গড়ে তুলতে হবে। অপরদিকে আরেকটা যে জোট, বাম এবং আইএসএফ এর জোট, সেখানে আরাবুল ইসলামকে নিয়ে কথা উঠছে এবং রাজনৈতিক যে বয়ান সেটা আলাদা আলাদা ভাবে উঠে আসছে। আমরা যদি দেখি মোহাম্মদ সেলিম থেকে শুরু করে দীপশিতা ধর থেকে, এদের মুখ থেকে এই সমস্ত বিষয়গুলো উঠে আসছে, সে নিয়ে কি বলবেন? দেখুন, প্রথম কথা, আরাবুল ইসলাম তিনি আইএসএফ এ জয়েন করেছেন। মানে আইএসএফ এমন একটি রাজনৈতিক দল, তাকে 1 বছর ধরে পরীক্ষা দিতে হয়েছে। তৃণমূল কংগ্রেস তাকে দিয়ে যা যা কাজ করিয়েছে এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে প্রত্যেকটা মানুষের কাছে গিয়ে তাকে অনুমতি নিতে হয়েছে যে আমি আইএসএফ করব। এবং আইএসএফ এ তিনি লিখিত দিয়েছেন, আইএসএফ এর আমাদের গঠনতন্ত্র আছে, আইএসএফ এর আমাদের কর্মসূচি আছে, আইএসএফ এর একটা আদর্শ তৈরি হয়েছে। তিনি সম্মত হয়েছে এবং লিখিত দিয়েছেন, আমি এই আদর্শ মেনে আমি পার্টি করব। আমি বিগত দিনে যে অন্যায় কাজগুলো তৃণমূল আমার দ্বারা করিয়েছিল সেগুলো আমি ক্ষমা স্বীকার করে তিনি আইএসএফ এ নতুন করে বাঁচার তো মানুষকে সুযোগ দিতে হয়, নতুন করে শোধরানোর তো সুযোগ দিতে হয়। ভারতবর্ষের সংবিধান যদি জেল তৈরি করতে পারে, সেই জেলের ভেতর যদি আসামিদের তাদের মানে গারে যদি তাদের সংশোধন করার সুযোগ দিতে পারে, তাহলে যদি কেউ যদি অপরাধ করে থাকে তৃণমূলে, সে যদি ক্ষমা স্বীকার করে আইএসএফ এ আসে যে আমি ওই কাজ করেছি, ভুল করেছি, আমাকে সুযোগ দেওয়া হোক, তাহলে তার জন্য দরজা খোলা আছে। তো সেই সুযোগ দিতে গিয়ে কি বন্ধু খানিকটা ক্ষুণ্ণ হচ্ছে, বন্ধুত্ব? একদম নয়। কোথায় বন্ধুত্ব ক্ষুণ্ণ হয়েছে? সেখানে অলরেডি আমাদের বামপন্থী জোট, যারা বামপন্থী বন্ধুরা আছে, তারা রাস্তায় নেমে পড়েছে এবং তারা দেয়াল লিখন করছে। এবং আপনি দেখতে থাকুন, এক মঞ্চে আমরা বামপন্থী দল এবং আইএসএফ এক মঞ্চে পশ্চিম বাংলা 294টা আসনে আমরা লড়াই করব। অবশেষে আমার একেবারে শেষ প্রশ্ন, সেটা হচ্ছে আমডাঙ্গার জনতাকে কি বলতে চাইবেন? আমডাঙ্গার জনতাকে বলবো যে আমরা শান্তির যে বার্তা, আমডাঙ্গায় আহ, যে নৈরাজ্য, আমরা নৈরাজ্যের বিরুদ্ধে। আমডাঙ্গায় সংস্কৃতি ফিরে আসুক, আমডাঙ্গার ঐতিহ্য ফিরে আসুক, আমডাঙ্গার সম্প্রীতি ফিরে আসুক। আসুন আমরা একসাথে এক চায়ের দোকানে তৃণমূল, বিজেপি, সিপিএম, আইএসএফ একসাথে বসে চা খাই, একসাথে বসে গল্প করি এবং কাঁধে কাঁধ রেখে আমরা পথ চলি। আমডাঙ্গার প্রকৃত উন্নয়ন চাই। একেবারে আমরা কথা বললাম আইএসএফ এর ক্যান্ডিডেট বিশ্বজিৎ মাইতির সঙ্গে। তিনি যেই বার্তা আমডাঙ্গার জনতাকে দিতে চাইলেন, যে সম্প্রীতির বার্তা, সম্প্রীতি রক্ষার বার্তা, এবং আইএসএফ কে যে সমস্ত বোমা, দাঙ্গা, এই সমস্ত বিষয়ের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, এই সমস্ত বিষয় থেকে কিন্তু বেরিয়ে আসার এবং শিক্ষা, সংস্কৃতি, উন্নয়নের বার্তা তিনি কিন্তু দিলেন। ক্যামেরায় জয়ন্ত দত্তর সঙ্গে আমি আব্দুল আহাদ, আপনারা দেখছেন রাজ্য।